বন্ধুরা, আমরা আবার চলে এসেছি এই ট্রেন্ডস টক বাংলাতে আবার একটি নতুন আ টপিক নিয়ে আলোচনা করতে। যেটা আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটি হলো যে পুনর্জন্মের বিষয়। ঠিক আছে? তো আমরা এখন জানবো যে পুনর্জন্ম ওর ব্যাপারে সবকিছু। আ কোনো প্রুফ আছে কিনা, কোথায় কি ঘটনা ঘটেছে। তো আমরা এখন এই আলোচনাটা শুরু করতে চলেছি। তো আমাদেরকে এ এই ব্যাপারে যে এটি সায়েন্টিফিক্যালি প্রুভড কিনা বা এটা কখনো সম্ভব হতে পারে কিনা। তো এই ব্যাপারে আমরা কিছু জেনে নিব অমিত কুমার ঘোষের থেকে। হুম, রাজদীপ ধন্যবাদ। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রহস্য নিয়ে কথা বলি, এটাও একটা রহস্যময় একটা টপিক, যেটা হলো পুনর্জন্ম। তো পুনর্জন্মটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি বলি তাহলে সেটা ধর্মীয় ভাবে তো রয়েছে আমাদের সাবকন্টিনেন্টাল কিছু ধর্ম, যেমন মনে করুন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এই এই ধর্মগুলোর ভিতরে কিন্তু পুনর্জন্মের বিষয়টা রয়েছে। এছাড়াও আফ্রিকার বেশ কিছু ধর্ম রয়েছে, তাদের ভিতরেও এই পুনর্জন্মের বিশ্বাসটা রয়েছে, যে মানুষের মৃত্যুর পর আত্মার মৃত্যু হয় না। ওকে, তো এবং আত্মা কি হয় আবার অন্য প্রাণীর রূপে, বা অন্য নতুন জীবন নিয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে। তো এবং মানুষ তার জন্মে যেরকম ফল, মানে যেমনটা কাজ করে, ঠিক তেমনই তাদের ফলস্বরূপ তারা তেমন দেহ ধারণ করে। এটা আমাদের গীতাতেও বলা রয়েছে। এবং অন্যান্য ধর্মের যেমন বৌদ্ধ ধর্মেও কিন্তু এটার স্বীকৃতি রয়েছে পুনর্জন্মের। বৌদ্ধ ধর্ম কিন্তু বিশ্বাস করা হয়। এটা ধার্মিক দিক দিয়ে বললাম। আর যদি বলি সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত এটা প্রুভ তো কমপ্লিটলি প্রুভ হয়নি, কিন্তু অনেক সায়েন্টিস্ট বা অনেক মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা কিন্তু এটা নিয়ে কাজ করে যাচ্ছেন এখনো। তো একজন প্রবাদ প্রতিম একজন আহ, ইয়ে রয়েছেন, সায়েন্টিস্ট বলতে পারি আমরা, বা একজন চিকিৎসক বলতে পারি, ডক্টর ইয়ান স্টিভেনসন। এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করেছেন। তার পুরো জীবনটাই কিন্তু তিনি এই বিষয় নিয়ে কাটিয়েছেন, এই বিষয় নিয়ে গবেষণা করেছেন। তো এছাড়াও আরো অনেক আহ মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ রয়েছেন যারা এটা নিয়ে কাজ করছেন সায়েন্টিফিক্যালি প্রুভ করার জন্য। তো ডক্টর স্টিভেনসন কিন্তু মোটামুটি ভাবে প্রায় গোটা পৃথিবী থেকে আহ প্রায় 1000-এরও বেশি হুম ঘটনাকে তিনি বিশ্লেষণ করেছেন। এবং তার থিসিস বা তার যে গবেষণা, তার গবেষণাপত্রে তার ব্যাপারে লিখেছেন। তো তো সায়েন্টিফিক্যালি এখনো পুরোপুরি প্রুভ নয়, কিন্তু এখনো যে এটাকে আমরা একদম ফেলেও দিতে পারি অসম্ভব সেটা এমনটাও বলা নয়। যায় না। হুম প্রুভ নয়, কিন্তু আমরা একেবারে এটাকে যে ফেলে দিতে পারি হয় না, মানে এটা আমরা হ্যাঁ, বলতে পারি না। ইগনোর কারণ করতে কি, পারি না। না ইগনোর করতে পারি না। কারণ কি, এত বড় বড় সায়েন্টিস্টরা এর উপর কাজ করেছেন এবং এখনো করছেন। হুম তো এটাকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না যে পুনর্জন্ম হয় না। আচ্ছা স্যার। স্যার, আপনি যে কোশ্চেনটা মানে আপনি যে এই যে পুনর্জন্ম নিয়ে যে কথাটা বললেন, তো আমার একটা মনের কোশ্চেন আছে যে এই যে আপনি যে বললেন যে এটা প্রুভ আছে নাকি, এটা কি আচ্ছা ভারতে কি কোথাও কোনো স্থানে এটা কি এরকম হয়েছে মানে পুনর্জন্ম এই বিষয়টা? সৌমিত্র, একদমই তোমার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন এবং খুবই সুন্দর প্রশ্ন। উম, ভারতে অসংখ্য ঘটনা ঘটেছে। ভারতে কিন্তু অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। তবে কিছু ঘটনা তোমার আহ বলতে পারো যে খুব বেশি যে প্রমাণ রয়েছে এমন ঘটনা খুব কম। বাট তার ভিতরে একটা মানে অত্যন্ত বলতে পারো কি বলবো, প্রুফড একটা ঘটনার কথা তোমাদেরকে আমি বলতে পারি, উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে তোমার শান্তি দেবী। শান্তি আচ্ছা। দেবীর যে পুনর্জন্মের যে ঘটনা, এটা কিন্তু আমাদের স্বাধীনতার আগে হয়েছিল। হ্যাঁ। তো শান্তি দেবী নামের একজন মহিলা আর কি, তিনি 1926 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। বুঝলে? তো ঠিক আছে। দিল্লিতে যখন তিনি হুম জন্মগ্রহণ করেন, তো হুম দিল্লিতে যখন জন্মগ্রহণ করেন, তারপর থেকে তিনি ছোটবেলায় খুব কি ঠান্ডা ছিলেন, একদম ঠান্ডা বলতে গেলে। সেরকম কোনো দুষ্ট প্রকৃতির কোনো বাচ্চা কিন্তু উনি ছিলেন না। তো মোটামুটি 3 বছর 4 বছর পর্যন্ত তিনি মানে মোটামুটি কথাও বলতে সেরকম শেখেননি। কিন্তু 4 বছর বয়স, মানে 3-4 বছর পর্যন্ত উনি কিন্তু কথা বলতে পারতেন না ঠিকঠাক ভাবে। তো 4 বছর বয়সের পর থেকে তিনি যখন কথা বলতে আরম্ভ করেন, তার কথাগুলো প্রথম দিকে এমন ছিল, আমাকে মথুরা নিয়ে চলো। আচ্ছা। তো তখন হ্যাঁ, দিল্লি আর মথুরা, অ্যাকচুয়ালি তার বাড়ি তো তোমার দিল্লিতে। কিন্তু হুম তিনি প্রায়শই বলতেন যে আমাকে মথুরা নিয়ে চলো। তো মথুরা নিয়ে চলো, তো তাতে করে বাবা মা ভাবতো, বা তার পরিবারের যে সদস্যরা ছিল তারা ভাবতো যে বাচ্চা মানুষ হয়তো বলেছে, মথুরার নাম শুনেছে তাই বলেছে। তো তার পরবর্তীতে কি হয় দেখো, যতদিন যেতে থাকে তত কিন্তু তার ভিতরে মানে মানে বলতে পারো না, অসংলগ্ন কথাবার্তা আর কি বলতে শুরু করে। সে একটা সময় বলে যে আমার স্বামীর আছে।
4 বছরের বাচ্চা দেখো যদি এরকম করে বলে যে আমার স্বামী রয়েছে, আমার স্বামীর নাম কেদারনাথ চৌবে, এরকম কথা বলে, তো তার বাড়ির লোকজন শকড হয়ে যায়, কি ব্যাপার, এটা 4 বছরের স্বাভাবিক, এটা হ্যাঁ হ্যাঁ যে কোনো। 4 বছরের বাচ্চা এরকম কথা বলছে, আমার স্বামী আছে, স্বামীর নাম চৌবে, হ্যাঁ, কেদারনাথ চৌবে। তো মানে তারপরে আরো বলতে থাকে, যখন ওকে তোমার ওর মা যখন কোনো ড্রেস ট্রেস কিনে দিত আর কি, জামা কাপড় কিনে দিত সে সময়, তো তখন সে জামা কাপড় যখন পরতো তখন সে তার আগে জন্মের কথা বলতো, যে আমার আগে এরকম জামা কাপড় পরতাম, আমার স্বামী আমাকে এরকম জামা কাপড় কিনে দিত। তো ওর মায়ের কাছে পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগতো, এবং বাড়ির সবাই আর কি বলতে পারো এক প্রকার ভাবতো এটা কি, এ কিরকম কবে, অস্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ। স্বাভাবিক একটা কথাবার্তা। হুম, তো এরকমই বলতে থাকে তার, সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আগের জন্মের কথাগুলো সে মনে করতো এবং বলতো বাচ্চা। ওকে, তো তারপরে সে যখন তোমার স্কুলে পড়ে, হ্যাঁ, প্রাইমারি স্কুলে যখন পড়ে, তো প্রাইমারি স্কুলে পড়ার সময় তখন তার যে স্কুলের হেডমাস্টার রয়েছে, স্কুলের হেডমাস্টার ব্যাপারটা প্রথম জানতে পারে, উনি জানতে পারে, উনি জানতে হুম, জানতে পারার পর তাকে জিজ্ঞেস করে, ওই বাচ্চাকে জিজ্ঞেস করে আর কি, শান্তি দেবীকে, যে তোমার হাজবেন্ডের নাম কি এবং কোথায় বাড়ি। তো সে বলে যে আমার হাজবেন্ডের নাম কেদারনাথ চৌবে, এবং তার বাড়ি হচ্ছে তোমার তার একটা দোকানও রয়েছে, কাপড়ের ব্যবসা করে, এবং সেটা তোমার মথুরাতে। বুঝতে পেরেছো, কিন্তু কি বাচ্চা হুম, কিন্তু থাকে তোমার দিল্লিতে। হুম, ওকে, তো হুম, বলে মথুরাতে। তো এবং এবার এটাও বলে দেয় যে দোকানটা কোথায় রয়েছে, দোকানের আশেপাশে কি রয়েছে, হুম, দ্বারকানাথ মন্দির রয়েছে দোকানের পাশে। হুম, হুম, তো এবার কি করে সৌমিত্র, হুম, তো এবার এই হেডমাস্টার মশাই তোমার হচ্ছে মথুরাতে যায়, হ্যাঁ, আচ্ছা, মথুরাকে যেয়ে কিন্তু খোঁজ করে দ্বারকানাথ মন্দিরের আশেপাশে হুম, কোনো কোনো দোকান আছে কাপড়ের নাকি? হ্যাঁ কাপড়ের আচ্ছা দোকান। স্যার, ওই যে হেডমাস্টার আর হুম। একটা যখন গিয়েছিল তখন কি ওর মেয়েটার 6 বছরই বয়স ছিল? না, তখন তোমার 9 9 বছর, হ্যাঁ মানে ওই তার থ্রির একটু কম, মধ্যে, থ্রিতে পড়ে মেবি হয়তো। তোমার 1926 সালে জন্ম, তো হেডমাস্টার মনে করো 30-এর দিকে, 30-35 সালে, 30 মানে বা স্যার 32। প্রাইমারি স্কুলে যেটা পড়তো, হ্যাঁ, প্রাইমারি স্কুলে পড়তো, তো কতটাই প্রাইমারি হবে স্কুলে পড়তো। আর সেই সময় তোমার 1931-32 সাল হবে হয়তো। একটা আইডিয়াতে বললাম, এটা আমার জানা নেই যে কত সালে। হম, তখন সে প্রাইমারিতে পড়তো, বুঝেছো রাজদীপ, কত আচ্ছা সাল আচ্ছা। এটা নির্দিষ্ট করে আমি জানি না। তো এবার কি হলো, তো এখন হেডমাস্টার মশাই গেলেন, যে দেখেন যে ওখানে এবং ওই যে তোমার শান্তি দেবী, মানে ওই বাচ্চা মেয়েটা, সে কিন্তু এটাও বলেছিল যে আমার যে হাজবেন্ড আছে তার বাঁ দিকের গালে একটা স্পট রয়েছে। ওকে, হুম, স্পট রয়েছে। তো উনি খোঁজ করেন দ্বারকা মন্দিরের পাশে কাপড়ের দোকান, খোঁজ করে সত্যিই তিনি কেদারনাথ চৌবে নামে এক ব্যক্তির দোকান খুঁজে পান, সত্যিই পান। এবং তিনি আচ্ছা, ওই যে মেয়েটা যে বলেছিল, ওই বাচ্চা মেয়ে শান্তি দেবী, যে তার মুখে একটা দাগ রয়েছে, হুম, বাঁ দিকে, সে দাগটা কিন্তু সে দেখতে পায়। মানে এক প্রকার বলতে পারো হতভম্ব হয়ে যায়, কে হ্যাঁ এই অবাক করা হেডমাস্টার। বিষয় স্যার, অবাক করা হ্যাঁ, বিষয় একদম। অবাক করা বিষয়, অবাক করা বিষয় একটা। অবাক করা বিষয় একদম। তো হতভম্ব হয়ে যায়, এবং সে হুম, তাকে এবার হেডমাস্টার মশাই তোমার সেই কেদারনাথ চৌবেকে বলে যে একটা বাচ্চা মেয়ে দিল্লিতে থাকে, আমি তার টিচার, তো এই ব্যাপার আপনার ব্যাপারে বলছে, আপনার নাকি ও নাকি আপনার ওয়াইফ। তো কেদারনাথ চৌবে তো একদম অবাক। তখন কেদারনাথ চৌবেকে হেডমাস্টার মশাই জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার কি কোনো স্ত্রী মারা গেছেন? বলে হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে, এবং বাচ্চা হওয়ার সময় মারা গেছে, যেটা ও বলেছিল, যেটা কিন্তু ও আগেই বলেছিল। কে? শান্তি দেবী ওর মাকেও কিন্তু বলেছিল যে বাচ্চা হওয়ার সময় আমার একটা ছোট মেয়েও আছে, যে মেয়েটা হওয়ার সময় আমি মারা গেছি। বুঝতে আচ্ছা, পেরেছো? তো এবার কি হয়, হুম। এই এবার এই কেদারনাথ চৌবে তো শুনে অবাক, ইনিও শুনে অবাক। তো এরপরে বলেন যে তাহলে আমি যাব, কোথায় যাব, আমি সেই শান্তি দেবীর বাড়িতে যাব, দেখতে যাব হুম, আসলে কি ঘটনাটা ঠিক নাকি বেঠিক। হুম, তো এবার হেডমাস্টার মশাই এই কেদারনাথ চৌবেকে নিয়ে হুম তার বাড়িতে মানে দিল্লিতে নিয়ে আসেন, শান্তি দেবীর বাড়িতে। নিয়ে আসার পরে মানে অবাক করার বিষয়টা যে শান্তি দেবী তাকে দেখে চিনে ফেলে, যে এটা তার হাজবেন্ড। বলে হ্যাঁ, ইনি আমার হাজবেন্ড। ইভেন কেদারনাথের সাথে তার ছেলে, মানে শান্তি দেবীর ছেলে, আগের জন্মের ছেলে আর কি, আচ্ছা হ্যাঁ, তার এখানে নাম একটা তো সাথে তার যে ছেলে ছিল, বুঝতে পেরেছো, এই কেদারনাথ, কেদারনাথের ছেলে, কেদারনাথ এবং তোমার শান্তি দেবীর আগের জন্মের যে ছেলে ছিল, ওর নাম ছিল নম্মিত লাল। নম্মিত লালকে নিয়ে গিয়েছিল সাথে করে। তো তার যে স্বামীকে চিনেছে তা নয়, ওই বাচ্চা আর কি, শান্তি দেবী সাথে সাথে কিন্তু ওই নম্মিত লালকেও কিন্তু চিনে ফেলে, হ্যাঁ, যেটা আমার ছেলে। বুঝতে পেরেছো, মানে ওর মানে আগের জন্মের বড় ছেলেকে।
হ্যাঁ, আগের জন্মে ছেলেকেও চিনে ফেলে, যেটা নাম মিতলাল। তারপরে বিভিন্ন কথাবার্তা হয়, অনেক কিছুই জিজ্ঞেস করা হয়, শান্তি দেবীকে জিজ্ঞেস করে, কেদারনাথ সবকিছু ঠিকঠাক বলে। হ্যাঁ। তো এবার এবার কেদারনাথ কি করে, বলে যে আমি একটু প্রাইভেটলি কথা বলবো ওর সাথে। হুম। তাহলে আমি বুঝতে পারবো এই আমার সত্যি স্ত্রী কিনা, কারণ কি স্বামী স্ত্রীর ভেতরে কিছু প্রাইভেট কথাবার্তা রয়েছে নাকি, প্রাইভেট কিছু ঘটনা ঘটে, সে তো যেগুলো কি একমাত্র একমাত্র স্বামী স্ত্রী জানে, এমন তো অনেকেই yes, রয়েছে। হ্যাঁ, তো এবার কি করে দেখো, কেদারনাথ এই সেই শান্তি দেবীকে নিয়ে, ছোট তখন তো ছোট্ট মেয়ে, হয়তো 7-8 বছর বয়স, তো ওকে নিয়ে যে বলে, আচ্ছা, আগের জন্মে যে তোমার আর্থাইটিস ছিল, আর্থাইটিস মানে, তো সৌমিত্র ভালো করে জানো তুমি, হুম, হ্যাঁ, যেটা হলো গায়ে ব্যথা, তাই না, ব্যথা হুম, ব্যথা, হুম। হাড় 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 ক্ষয়ে যাওয়া যেটা। হাড় ক্ষয়ে যাওয়া বা হাড়ে ব্যথা। তো এটা তো হুম, তোমার ছিল, এই কারণে তো আমাদের মানে বাচ্চা নিতে সমস্যা হচ্ছিল। হুম, তো আমরা কিভাবে ইন্টারকোর্স করেছিলাম, যার ফলে হুম, আমাদের সেকেন্ড বেবি, মানে তোমার যেটা মেয়েটা হওয়ার সময় যে মারা যায়, ওই মেয়েটা হয়েছিল। হুম, হুম, অদ্ভুত ভাবে সে সেটা বলে দেয়। বুঝতে পেরেছো, মানে কিভাবে সে হুম, ইন্টারকোর্স করেছিল। হুম, হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছিল ওদেরকে যে এভাবে ইন্টারকোর্স করতে হবে আর্থাইটিস এর রোগী, তাহলে তোমার বাচ্চা হবে। এমন সেটা এই শান্তি দেবী 8 বছরের বাচ্চা মেয়ে বলে দেয় যে এভাবে আমাকে, এভাবে আমরা ইন্টারকোর্স করেছিলাম। অদ্ভুত কিন্তু। এবং তো হ্যাঁ, এবং এটাও সে বলে যে কিভাবে তার মৃত্যু হয়েছিল, এবং মৃত্যুর পরে, মানে মৃত্যুর সময়, মৃত্যুর আগে আগে অ্যাকচুয়ালি বাচ্চাটা যেদিন হয়েছিল তার 10 দিন পরে শান্তি দেবীর মৃত্যু হয়েছিল। তো শান্তি দেবী কে কি কি অপারেশন করা হয়েছিল, ডাক্তাররা কি অপারেশন করেছিল, কি ধরনের সার্জারি করেছিল, সব বলে দেয়। বুঝেছো সৌমিত্র? হ্যাঁ স্যার। তখন কেদারনাথ কি হতভম্ব হয়ে যায়, যে হুম, সত্যি তো, এই না হলে কি এত পার্সোনাল কথা তো আর কেউ জানবে না, সেটাই। এত বড় পার্সোনাল কথা তো আর কেউ জানবে না, একটা আর্থ্রাইটিসের রোগী আহ, ছিল, এবং সে কিভাবে ইন্টারকোর্স করেছে, এবং তার ফলে তাদের তোমার বেবি হয়েছে বা, হ্যাঁ, হুম, সেটাও বলে দিতে পারছে একটা ছোট হুম, বাচ্চা, 8 বছরের বাচ্চা। তখন একদম কেদারনাথ কিন্তু হতভম্ব হয়ে যায়, এবং তার সে একসেপ্ট করে নেয় যে না, একদমই হুম, সত্যি, সত্যি ঘটনা, যে আসলেই তাহলে এটা আমার স্ত্রী। ওকে। তারপরে এই ঘটনা কিন্তু পুরো ওই সময়ের যে মিডিয়া, পেপার পত্রিকা, হুম, ওই সময় তো আর আমাদের ইলেকট্রিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সময় তোমার কি ছিল, পেপার ছিল, মানে নিউজ পেপার ছিল। আমাদের আমাদের কি সাধারণত আগের গল্প গল্প 30-এর দশকে, 1930-এর হুম, দশক। হুম, তো এটা কিন্তু একদম গান্ধীজির কানে পৌঁছায়। হুম, তো গান্ধীজির কানে পৌঁছানোর পরে, হ্যাঁ, গান্ধীজি এই বিষয়টা নিয়ে 15 সদস্যের একটা তোমার তদন্ত, মানে বলতে পারি ইনভেস্টিগেশন টিম তৈরি করে। সেই ইনভেস্টিগেশন টিমে অনেক ভালো ভালো মানুষ, ব্যক্তিরা ছিলেন। তার ভিতরে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন, বিভিন্ন ব্যারিস্টার ছিলেন, তারপর তোমার ডাক্তাররা ছিলেন, অনেক বড় টিম। হুম। অনেক ভালো ভালো লোকজনদের নিয়ে একটা টিম তৈরি করেন গান্ধীজি। তো গান্ধীজির নির্দেশে আহ তোমার 30-এর দশকেই এই ওই বাচ্চা, ওই শান্তি দেবী মানে বাচ্চা, তখন ওনার বয়স তখন 9 বছর যতটুকু আমি জানি। তো 26 সালে জন্ম হলে, তাহলে মনে করো 1935 সালে, তাহলে 1935 সালে এই এই শান্তি দেবীকে কিন্তু এর ভিতরে কখনোই কিন্তু তোমার মথুরাতে পাঠানো হয়নি। ওকে। তো গান্ধীজির নির্দেশে 15 জনের সদস্য সহ একটা ইনভেস্টিগেশন টিম এই শান্তি দেবীকে নিয়ে আহ, ট্রেনে করে মথুরায় পৌঁছায়। তো মথুরায় পৌঁছালে প্রথমেই কি হয়, মথুরাতে আহ, একজন মধ্যবয়স্ক একজন ব্যক্তি তাদেরকে, মানে স্টেশনে স্বাগত জানার জন্য দাঁড়িয়ে থাকে, এবং শান্তি দেবীকে এই টিমের সদস্যরা জিজ্ঞেস করে, বলো তো ইনি কে। উনি বলে দেয় যে এটা আমার ভাসুর, মানে কেদারনাথের বড় দাদা। তো এরপরে সে তাদের বাড়িতে যায় আর কি, ওই কেদারনাথের বাড়িতে যায়, আগের বাড়িতে, আগের জন্মের বাড়িতে যায়। যাওয়ার পরে তোমার সেখানে যে কেদারনাথের যে শ্বশুর ছিল তাকেও সে চিনে ফেলে, আই মিন কেদারনাথের যে বাবা ছিল, শান্তি দেবীর শ্বশুর, তাকেও শান্তি দেবী চিনে ফেলে এবং তার পায়ে প্রণামও করে। তারপরে তাকে অনেক রকম প্রশ্ন করা হয়, যেমন বলা হয় যে তুমি কোথায় চান করতে। হুম। তো দেখিয়ে দেয় কোন কূপে, ওই সময় তো তোমার কূপ বা কুয়া ছিল, ওকে, ওই সময় তো টিউবওয়েল টিউবওয়েল হুম, ছিল না, হুম, 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 কূপে। হুম, তো কোন কূপে ও রান করতো, সেটাও তাদেরকে দেখিয়ে দেয়, কোথায় খাওয়া দাওয়া করতো সেটাও তাদেরকে দেখিয়ে দেয়। হুম। এবং সব থেকে অদ্ভুত বিষয়টাই, যে সে এটাও বলে দেয় যে সে মৃত্যুর আগে কিছু টাকা রেখেছিল তিনতলার ঘরে, তিনতলার ঘরে, এবং তিনতলার ঘরের একটা কোণে কি রয়েছে, একটা দাগ রয়েছে, স্পট রয়েছে, ওখানে ও টাকা রেখে দিয়েছিল, একটু পুঁতে রেখে দিয়েছিল টাকা।
তো ওটা বলে এই কাদেরকে বলে এই যে ইনভেস্টিগেশন টিম তাদেরকে বলে। হুম তো তারা হুম সবাই যায় উপরে, যে দেখে তিনতলা ঘরে সত্যিই স্পট রয়েছে। স্পট, ও যে বলেছিল দাগ রয়েছে, সত্যিই হুম ওই বাড়িতে স্পট রয়েছে ওই তিনতলা ঘরে। এবং পরে জিজ্ঞেস করা হয় ওনারা, মানে তখন তারা খুঁড়েও দেখে, কিন্তু হুম খুঁড়ে কিছু যখন পায়নি তখন কেদারনাথ বা তার স্বামী বলে যে না, আমি ওখানে ঘুরেছিলাম, আমি ওখানে কিছু টাকা পেয়েছিলাম ওর মৃত্যুর পরে। তো আগের হুম জন্মে তার নাম ছিল তোমার লুগরি দেবী। ওকে, হুম লুগরি দেবী হুম নামে তার জন্ম হুম হয়েছিল। তো পরবর্তীকালে তিনি শান্তির দেবী নামে, মানে মৃত্যু হয় তার। কোন সময় মৃত্যু হয় তোমার বলতে গেলে ওই ডেলিভারির সময় মারা যায়। ডেলিভারির সময় তোমার 10 দিন পরে, ডেলিভারির 10 দিন পরে মারা যায়। এবং তিনি আবার 1926 সালে জন্মগ্রহণ করেন তোমার দিল্লিতে। তো 1926 সালের দিকেই তিনি মারা যান। ওকে, সম্ভবত লুগরি দেবী। তারপরে উনি 1926 সালেই শেষের দিকে তিনি জন্মগ্রহণ করেন, হ্যাঁ, দিল্লিতে। এই হলো তোমার শান্তি দেবীর ঘটনা, যেটা কি গোটা পৃথিবীকে, শুধুমাত্র ভারত নয় গোটা পৃথিবীকে সেই সময় কাঁপিয়ে দিয়েছিল। এবং এই ঘটনাটা নিয়ে কিন্তু স্টিভেনসন, ডক্টর স্টিভেনসন, হ্যাঁ, তিনি তোমার পুনর্জন্ম নিয়ে গবেষণা করেন বা করেছেন। পুরোটা জীবন তিনি পুনর্জন্ম নিয়েই গবেষণা করেছেন। তিনি কিন্তু তার যে গবেষণা তার ভিতর কিন্তু এই শান্তি দেবীর যে বিষয়টা সেটা কিন্তু ছিল। ওকে, এবং তিনি এটাকে আহ, মানে একটা বলতে পারো প্রুফ কাহিনী হিসাবে, বা প্রুফ কাহিনী নয়, প্রুফ একটা ঘটনা হিসেবে তিনি তার গবেষণা পত্রে দেখান। বুঝেছেন সৌমিত্র? হ্যাঁ স্যার। তো এইরকম ঘটনা যে শুধু ইন্ডিয়াতেই ঘটেছে এমনটাও কিন্তু নয়, অন্যান্য অনেক আরো দেশেও ঘটেছে। যেমন ব্রাজিলেও ঘটেছে, ব্রাজিলের মার্তা, মার্তা নামের একজনের কাহিনী রয়েছে। সেটা যে কেউ তোমার আহ গুগলে সার্চ করলে দেখতে পাবে। এছাড়াও আমেরিকাতেও প্রচুর এরকম ঘটনা ঘটেছে। ইভেন তোমার হচ্ছে মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু এরকম অনেক ঘটনা দেখা যায়, যারা তোমার হচ্ছে পূর্বজন্মের ঘটনা বলতে পারে। আমাদের ধর্মে একটা ইয়ে রয়েছে, হিন্দু ধর্মে একটা কথা বলে, যারা পূর্বজন্মের কথা বলতে পারে তাদেরকে জাতেশ্বর বলা হয়। হুম জাতেশ্বর বলা হয়। তো এটাই ছিল তোমার শান্তিদেবীর ঘটনা। ওকে। হাইকোর্টে পুনর্জন্মকে সাক্ষী নিয়ে একটা রায় দিয়েছিল, সেই বিষয়ে স্যার আপনার কি যদি কিছু জানা থাকে আপনি একটু বিস্তারিতভাবে বলুন। হুম। আগ্রা হাইকোর্টে পুনর্জন্মের মানে একটা ঘটনা, উপরে মানে কি বলবো, একটা রায়, একটা খুনের মামলা রায় হয়ে গিয়েছিল পুনর্জন্মের সাক্ষীর ভিত্তিতে। হ্যাঁ হ্যাঁ, পুনরায় জন্ম পুনর্জন্মকে নিয়ে, সাক্ষী দিয়েছিল। হ্যাঁ, পুনরায় জন্ম হয়েছে এক ব্যক্তির, তার সাক্ষীর উপর ভিত্তি করে আগ্রা হাইকোর্টের রায় হয়েছিল একটা। বুঝেছো? উম, আগ্রা হাইকোর্ট, আমি এখন একটু সন্দিহান রয়েছি আগ্রা হাইকোর্ট রয়েছে কিনা। আগ্রা কোর্টের, আগ্রা একটা ঘটনা, এটা মেবি হ্যাঁ, অন্য কোর্টেও হতে পারে, তবে আগ্রারই কোনো কোর্টে সেটা আগ্রারই মেবি। আগ্রারই ঘটনা ওটা। হ্যাঁ, আগ্রার ঘটনা। তো হুম। আগ্রার কোনো একটা কোর্টে খুনের মামলার রায় হয়েছিল। হুম। সেটা হচ্ছে তোমার পুনর্জন্মে, পুনর্জন্ম হয়েছে এমন একজন ব্যক্তির তোমার সাক্ষীর উপর ভিত্তি করে। চলো এটা নিয়ে আমি একটু বলছি তোমাদেরকে। 1983 সালের 10ই ডিসেম্বর, হুম, একটা গরিব পরিবারে একটা ছেলের জন্ম নেয়। তার পরিবারে সবচেয়ে মানে সবার থেকে ছোট, এবং তার ফ্যামিলিতে তোমার হচ্ছে 6 জন কি ছিল, ফ্যামিলি মানে ভাই বোন ছিল তার। 6 ভাই বোনের সবার ছোট তরুণ, তরুণ সেন নামে এক ব্যক্তি বা একটা বাচ্চা জন্ম নেয়। তাকে সবাই আদর করে তোমার টিটু বলে ডাকতো। ওকে। তো টিটু, টিটু তোমার ছোটবেলাতে ছোট ছিল, তারপর যখন 2 বছর বয়স হয়, যখন আধো আধো কথা বলতে আরম্ভ করে, তখন সে বলতো যে আমি তিতু না, আমার নাম সুরেশ। হ্যাঁ, তো তখন এটা শুনে ওদের মানে ফ্যামিলিতে প্রথমে কি কোনো গুরুত্ব দিত না। ভাবতো যে সুরেশ নামে কাউকে হয়তো শুনেছে বা জেনেছে। হ্যাঁ, তো তাই তার নাম, হয়তো নিজের নাম সুরেশ বলছে। হ্যাঁ। তো এবং কি করতো, খুবই তোমার এক প্রকার খুব রাগী ছেলে ছিল, ছোটবেলা থেকে খুব রাগ। হ্যাঁ। ও বলতো আমি এখানে থাকবো না। হ্যাঁ, আমি আগ্রা যাব। আগ্রা থেকে একটু দূরে, ওর বাড়ি মোটামুটি 17 কিলোমিটার দূরে একটা গ্রামে, আগ্রা শহর থেকে। তো বলতো যে আমি বাড়ি যাব, 17-18 কিলোমিটার দূরে, 17 থেকে 20 হবে, হয়তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। 17 কিলোমিটার, 17 থেকে 20 এরকম একটা দূরত্ব। তো বলতো যে আমি আগ্রা যাব, আমার বাড়ি আগ্রাতে। ওর মা বলতো কি বলিস তুই আগ্রা, ওর মা বাবা বলতো কি বলিস তুই? তোর বাড়ি কি হয় আগ্রাতে? তোর বাড়ি তো এখানে এই গ্রামে। বলে না, আমার বাড়ি আগ্রাতে, এরকম করে বলতো। তো ফ্যামিলিতে কি করতো না, অতটা মাথায় নিত না।
কেউই মাথায় নিত একটা না। বাচ্চা ছেলে কি বলছে না তো বলছে সেই নিয়ে অতটা কেউ গ্রাহ্য করতো না। না, কেউ অত গুরুত্ব দিত না। 2-3 বছর, 3 বছরের বাচ্চা কি বলছে না বলছে, ভাবতো যে খামখেয়ালি। বাচ্চারা বলে না অনেক সময়, কাউকে হ্যাঁ হয়তো হ্যাঁ। শুনেছে সুরেশ নাম, আগ্রার নাম শুনেছে। তো একদিন কি হয়, যখন ওর 4 বছরের মতো বয়স, একদিন ওর বাবা আগ্রাতে যায়। তো ওটা জানতে পারে যে ওর বাবা কোনো কাজে আগ্রাতে গেছে, বুঝতে পেরেছো? তো ও বাড়িতে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়, যে হ্যাঁ আগ্রা গেল, আমাকে নিয়ে গেল না, আমাকে নিয়ে গেল না, আমি আগ্রা, আগ্রা গেল, আমি যাব, খুব কান্না, আমাকে কেন নিয়ে গেল না, আমি যাব, আমি যাব, আমার তখন ওকে সামলানোই যাচ্ছে না, বুঝতে পেরেছো, বাড়িতে। তো মানে তারপর ওর দাদা ছিল, ওর যে দাদা, সবার থেকে যে বড় দাদা, ওরা তো বললাম না সবাই ভাই, তার ভিতরে যে সবার বড় দাদা, তার নাম ছিল অশোক। তো অশোক সিং, ওর দাদা, তো অশোক সিং কি করে, ওর ভাইকে আর কি ভালো করে, অ্যাকচুয়ালি ওর তখন একটু সন্দেহ হয় যে কি ব্যাপার, আগ্রা যাব, এই যাব, আমার নাম হচ্ছে কি বলে ও, স্যার সুরেশ। পুনর্জন্ম হওয়ার আগে, মানে স্যার ও যখন পুনর্জন্ম নিয়েছে তার আগের জন্মে তার নামটা কি ছিল? সুরেশ ছিল। সুরেশ। সুরেশ ভার্মা ছিল, ও বলতো আমার নাম সুরেশ সুরেশ, ভার্মা। আমার নাম সুরেশ। হ্যাঁ, এটা আমার বাড়ি না, এরকম বলতো, এটা আমার বাড়ি না, আমার হুম বাড়ি আগ্রাতে। এগুলো এইসব বলতো। তো এগুলো তো বিশ্বাস করতো না ওরা, মানে ওরা ভাবতো যে বাচ্চার মানে খামখেয়ালি। তো হুম যেদিন ওর বাবা আগ্রা গিয়েছে শুনেছে কোনো একটা কাজে, সেদিন ওর মাথা খারাপ, মানে ও খুব কান্নাকাটি করে, বাচ্চাটা বাড়িতে আর কি রাগারাগি কান্নাকাটি, আমাকে নিয়ে গেল না, হুম আমি আগ্রা যাব, আমার, আমি, আমার বাড়ি আগ্রাতে, আমার নাম সুরেশ। তখন ওর দাদা না এবার একটু গুরুত্ব দেয়, বুঝতে পেরেছো, ওর যে বড় দাদা। তো এর দাদা গুরুত্ব দিয়ে ওকে বলে, টিটুকে বা তরুণকে বল, আচ্ছা আমাকে ব্যাপারটা বল, যে কি ব্যাপার, তোর নাম সুরেশ মানে কি, তুই তো আমাদের এখানে থাকিস, তোর নাম হলো টিটু বা তরুণ, তোর নাম কিভাবে সুরেশ হয়? বলে না, আমার নাম, আমি এখানে, আমার আসল বাড়ি হচ্ছে ইয়েতে, আগ্রাতে। হুম আদ্রাতে। আগ্রাতে, আর আমি সুরেশ। বললো সুরেশ, বললো, তারপর বলে যে আর কি ডিটেলস আরো বল। সুরেশ, আচ্ছা বুঝলাম তুই সুরেশ, তা তুই সুরেশ, মানে তুই আগের জন্য কি কর, মানে একটু দাঁড়াও। তো আচ্ছা বুঝলাম তুই সুরেশ, তাহলে পুরো কাহিনী, কাহিনী বল, কি ব্যাপার, তুই এখানে কেন? বলে কি, আমি এইসব জানি না, আমার নাম সুরেশ, আমার বউ আছে। তো ওরা অবাক হয়ে যায়, ওর দাদা, তো বউ আছে তোমার? আমার 4 বছরের ভাই বলছে আমার বউ আছে। প্রথম বলে তোর বউয়ের নাম কি? বলে উমা, উমা ভার্মা। তখন তার একটু কি হয়, আরো একটু সন্দেহ বেড়ে যায়, যে কি ব্যাপার, উমা ভার্মা নামটা একটু কেমন মনে হচ্ছে। তখন সে বলে যে আরো বল, তুই আগ্রাতে কি কি আছে তোর আর? বলে, আমার বাড়ি আছে, বড় বিশাল বাড়ি আছে, আমি বড় লোক, আমার অনেক পয়সা, হ্যাঁ, আর তোরা তো ফাটা প্যান্ট পরে থাকিস। মানে ওরা অ্যাকচুয়ালি গরিব পরিবার, খুবই গরিব পরিবার, একদমই নিম্নবিত্ত পরিবার। ওর বাবা মা সব ফাটা প্যান্ট পরে থাকতো। আর ওর নিয়ে ও আগে থেকে কি করতো, মানে রসিকতা করতো ওই তরুণ, বুঝতে পেরেছো সৈকত? হ্যাঁ, হ্যাঁ। বলছে তোমরা ফাটা প্যান্ট করে থাকো থাকো, আমার অনেক পয়সা, হ্যাঁ, আমি আগ্রাতে, আমার বড় বাড়ি আছে, আমার। তারপর বলে যে তারপর তুই কি করতি, বা তোর কি আছে আর? বলে, আমার দোকান আছে আগ্রাতে। কিসের দোকান? বলে, আমার দোকান আছে, রেডিওর দোকান, সুরেশ রেডিও। বুঝতে পেরেছো, 4 বছরের বাচ্চা হ্যাঁ। বলছে আমার দোকান আছে সুরেশ রেডিও। এইবারে দাদা কি করেছে, এবার ওর আগ্রায় গেছে, মানে ব্যাপারটা এবার কিন্তু ও গুরুত্ব দিয়ে শুনেছে ব্যাপারটা। শোনার পরে ও তা- ও অ্যাকচুয়ালি তোমার, না আরো শুনেছে, যে এটা আরো আরো কিন্তু ডিটেলসে শুনেছে, যে বুঝলাম তুই বড়লোক, তুই আগ্রাতে, তোর দোকান আছে, তারপর তোর মানে আর কি বল, আমাকে মেরে ফেলেছে, কে মেরে ফেলেছে? গুন্ডা। গুন্ডারা কি করে মেরে ফেলেছে? মাথায় গুলি করে মেরে ফেলেছে। তো ওর মাথায় সত্যি সত্যি এবারে এই জন্ম যে হয়েছে, এই জন্মে ওর মাথায় না, এই ঠিক এই রকম জায়গাতে, এই যে আমি যেখানে হাত দিচ্ছি ঠিক এই রকম জায়গাতে একটা কানের একটা উপরে হচ্ছে দাগ দাগ আছে ছিল, তাই তো? দাগ ছিল। হুম। একটা পুরো গোল দাগ ছিল। ছোট বাচ্চা কিন্তু, ওর এখানে কিন্তু সত্যি একটা দাগ ছিল এই জায়গাতে। তো বললে যে এখানে আমাকে গুলি মেরেছিল। তখন বলে যে গুলি মেরেছিল, মানে একরকম মানে কি বলতে পারো, হতভম্ব হয়ে গেছে ওর, ওর দাদা। তো এবার ওর দাদা সত্যি আগ্রাতে গিয়েছে, আগ্রাতে যে খোঁজ করেছে যে সুরেশ রেডিও নামে কোনো দোকান আছে কিনা, বিভিন্ন রাস্তায় 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 খুঁজে খুঁজে, আগ্রা তো বেশ বড়ই শহর, তো একটু বেশ। টাইম লেগে কিন্তু ও খুঁজে পেয়েছে যে সত্যিই সুরেশ রেডিও বলে একটা দোকান রয়েছে, হুম একদম ওই নামেই, সুরেশ হুম রেডিও। হুম। এবার কি করেছে ও, দূর থেকে দেখছে,
দেখেছে, দেখার পরে ও ঠিক যেই না মানে তোমার ওই দোকানে ঢুকেছে, দেখে যে সত্যি একজন বিধবা মহিলা দোকানটা চালাচ্ছে। তো এবার সে জিজ্ঞেস করে সেই মহিলাকে যে উম সুরেশ ভার্মা কি আপনার কেউ হয়? তো মহিলাটা বলে যে হ্যাঁ, আমার স্বামী মারা গেছে, আহ, 4 বছর আগে মারা গেছে আমার স্বামী, তার নাম ছিল সুরেশ ভার্মা। তখন তার দাদা আবার জিজ্ঞেস করে তার মৃত্যু কিভাবে হয়েছিল? বলে হ্যাঁ, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। তখন বলে তখন তার ওয়াইফ জিজ্ঞেস করে কি ব্যাপার বলুন তো, আপনি এসব জিজ্ঞেস করছেন কেন, আপনি তো আমাদেরকে চেনেন না। তখন সে বলে যে আপনাকে একটা কথা বলি, আপনি আমার বিশ্বাস হবে কিনা, আমার ভাই আছে 4 বছরের, সে নিজেকে বলে ও সুরেশ ভার্মা, আপনার নাম তো আচ্ছা, উমা। বাচ্চাটার বয়স 4 বছর। হ্যাঁ, মানে বাচ্চাটার কথা ওর ভাই, মানে ওর দাদা, দাদা বলছে আর কি ওই হুম। হুম হুম। সুরেশ ভার্মার ওয়াইফকে, যে মানে আমার মারা ভাই গেছে আছে 4 বছর, বাচ্চাটার বয়সও 4 বছর, 4 বছর। একদমই। এবার জিজ্ঞেস করে ওনাকে বলেছে যে আমার ভাই বলে যে সুরেশ ভার্মা, আহ আমার ভাই বলে যে ও সুরেশ ভার্মা। ও তো অবাক, ওনার ওয়াইফ অবাক, কি বলেন? হ্যাঁ, বলে যে ওর মাথার এখানে গুলি লেগেছিল না? বলে হ্যাঁ। বলে আমার ভাইয়ের মাথার এখানে জন্ম থেকে দাগ রয়েছে একটা। তো ভীষণ মানে কি হয়ে যায়, মানে শক হয়ে যায় সেই মহিলা। হ্যাঁ হ্যাঁ, বলে সেটাই। সব হ্যাঁ। পাওয়ার মতন কথা তো। হুম। তো বলে যে অবিশ্বাসের মতো একটা ব্যাপার, বলে কি অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? তো এবার কি করে সেই যে উমা ভার্মা, যে সুরেশ ভার্মার ওয়াইফ, সে সাথে সাথে বলে ফেলে তাহলে আমি কালকেই আপনার বাড়িতে যাব, আপনি ওকে কিছু বলবেন না যে আমি আসবো, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কালকে আপনার বাড়িতে যাব, আপনার অ্যাড্রেসটা দিন, আপনি ওকে কিছু বলবেন না। কাকে? এই টিটুকে বা তরুণকে। টিটুকে, হ্যাঁ তো, হ্যাঁ ভাইটাকে। টিটুকে, হ্যাঁ। টিটুকে কিছু বলবেন না। হুম তো পরের দিন কি করে সেই তোমার উমা ভার্মা, সুরেশ ভার্মার যে ওয়াইফ, তো হুম সে তার ছেলেও ছিল, ছেলে ছেলে ছিল, ছেলেদেরকে দুটো মনে হয় ছেলে ছিল, দুটো ছেলেকে নিয়ে আহ, মারুতি গাড়িতে করে আহ, গ্রামে যায়, সেই তরুণের গ্রামে যায় বা টিটুর গ্রামে যায়। তরুণ মানেই টিটু, ওরই মানে ডাক নাম হলো টিটু। তো এবার কি হয়, এই টিটুর গ্রামের গ্রামে বাড়িতে যখন, যায় মানে ওখানে যেখানে সে থাকতো, তাই তো? হ্যাঁ, আগ্রা থেকে বললাম না 17 থেকে 20 কিলোমিটার হুম দূর, হ্যাঁ হুম সেখানে যায়। যখন তোমার মারুতি সুজুকি নিয়ে, মারুতির গাড়ি, সুজুকি নয়, তখন মারুতির গাড়ি ছিল, তো মারুতির গাড়ি নিয়ে যখন আসে, বাচ্চারা দেখে, মানে কি তরুণ দেখে বা টিটু দেখে ওর ওয়াইফ, মানে আগের জনের ওয়াইফকে। দেখার পরে ও প্রথমে ডাইরেক্টলি কি প্রশ্ন করে জানো, তোমরা অবাক হবে, কি ব্যাপার তুমি মারুতি গাড়ি নিয়ে কেন এসছো, আমার ফিয়াট গাড়ি কোথায়? এক প্রকার মানে হতভম্ব হয়ে যায় কে, এই উমা ভার্মা বা তার আগের জন্মের ওয়াইফ, এক প্রকার তোমার হতভম্ব হয়ে যায়, বলে এ কি কথা? হুম। তো তুমি কি করে জানলে যে আমার ফিয়াট গাড়ি আমাদের ছিল এর আগে? বলো যে আমার ফিয়াট গাড়ি তো আমি বেচে দিয়েছি, ওই গাড়িতেই তো তোমার মৃত্যু হয়েছে। ওই গাড়ি হুম থেকে নামার সময় ওকে গুলি করে মেরেছে, হুম তো ওটাকে আমি বিক্রি করে দিয়েছি। হুম। হুম। তখন বলে, তখন মানে এক, বুঝতে পারছো মানে ব্যাপারটা কি, যে হ্যাঁ হ্যাঁ, আগে যেমন একটা গাড়ি ছিল ফিয়াট গাড়ি। সেটাও হ্যাঁ। সেটাও সে মনে রেখেছে, হ্যাঁ। হ্যাঁ, সেটাও সে মনে রেখেছে। যখন সে তার ওয়াইফ এসেছে, মানে আগের জন্মের ওয়াইফ, আর এর তো বয়স 4-5 বছর, ও দেখে, তারপরে ও ডাইরেক্টলি যে বলছে উমা, এভাবে বলছে সেই মহিলাকে, উমা তুমি সেই মারুতি সুজুকি, মারুতি সরি সুজুকি নয়, মারুতির গাড়ি নিয়ে এসেছো কেন, আমার ফিয়াট গাড়ি কোথায়? একদম হতভম্ব হয়ে যায় উমা। উমা বলে যে আমি তো উমা মানে মারা যাওয়ার পরে, তুমি মারা যাওয়ার পরে আমি তো সেই গাড়িটা বেচে দিয়েছি, এখন হুম মারুতিই রাখ। তারপর কি, মানে বুঝতেই পারছো তারপরে কি, ওর ওর ছেলে মেয়েগুলো যখন, মানে ওর ছেলে মেয়েগুলো আগে কিন্তু নেমেছে আর কি, আগেই নেমে গেছে। হ্যাঁ, নেমে হুম কোথাও খেলছিল, ও ডাইরেক্টলি যে ওর ছেলে মেয়েদেরকে চিনে ফেলেছে, বলে এই ওখানে খেলো না, পড়ে যাবে। বুঝতে পেরেছো, 4-5 বছরের বাচ্চা একদম কি বয়স্ক মানুষের মতো কি কথাবার্তা বলছে। তো এবার তোমার কি বলবো আর, তারপরে ওকে নিয়ে, তোমার তরুণকে নিয়ে ওরা আবার পরবর্তীতে ইয়েতে যায়, এই আগ্রাতে ফিরে যায়। এদের ফ্যামিলি, এদেরও মানে তরুণেরও দাদারা যায়, আহ, আগ্রাতে ফিরে যায়। এবং ও বলে যে আগ্রাতে যে, যে আমার কাছে কিছু টাকা ছিল, মানে আই মিন কি কিছু তোমার সোনার
সোনা ছিল, সেই সোনাগুলোকে আমি একটা গাছের নিচে পুঁতে রেখেছিলাম। সোনা। হুম 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 হুম, আমার আমি অ্যাকচুয়ালি কি করতো, তরুণ তোমার ভালো ব্যবসায়ী ছিল। হুম। এবং 2 নম্বর ব্যবসাও করতো। এমনকি এক প্রকার তোমার বলতে পারো একটু গুন্ডামিও করতো আর কি, বেশ গুন্ডা লেভেল, মানে গুন্ডা টাইপের লোক ছিল। হ্যাঁ। তো ও প্রচুর মানে কালো ধন যেটাকে বলা হয়, বা আমরা যেটাকে বলি কি কালো, আহ, কালো টাকা, যেটা কালো টাকা। ব্ল্যাক মানি। প্রচুর ব্ল্যাক মানি বা প্রচুর পরিমাণ কালো টাকারও সে মালিক ছিল, বুঝতে পেরেছো? তো এই কালো হুম টাকা দিয়ে ও কিছু সোনা টোনা কিনে রেখেছিল আর কি, আগের জন্মে। তখন ওর বউকে বলে যে এই গাছটা নিচে আছে, খোঁড়ো পেয়ে যাবে। খোঁড়ে এবং সত্যিই দেখা যায় সেখান থেকে সোনা বেরোয়। হ্যাঁ। হুম ভেবে হুম দেখো তাহলে, একটা 5 বছরের বাচ্চা বলছে যে এই গাছটার নিচে সোনা পোতা রয়েছে। হ্যাঁ, আগের জন্মে ও পুঁতে রেখেছিল। তো পরের জন্মে এসে ওর ওয়াইফকে বলছে এটা খুঁড়ো, খুললেই তুমি সেটা পেয়ে যাবে। তখন তারা খুঁড়ে খুঁড়ে দেখতে পায় যে হ্যাঁ সত্যি সেটা পাওয়া যায়। তো মানে পুরোই ব্যাপারটা বুঝতেই পারছো। তারপরে সে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা বর্ণনা দেয়। হ্যাঁ। যে সে যখন গাড়ি চালাচ্ছিল, গাড়িটা নিয়ে এসে সে তোমার ইয়েতে আর কি, উম এটা ঘটনাটা ঘটেছিল তোমার 28শে আগস্ট 1983 সালে। আর এর জন্ম হয়েছে কত সালে দেখো তো, কয় তারিখে বলতো, 10 ডিসেম্বর 1983। আগস্টে মৃত্যু হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 4 মাস, 3.5 মাসের ওর জন্ম হয়েছে আবার। ওকে। তো এখন পুরো ঘটনাটা জানতে চায় সবাই যে কে তোমাকে মেরেছে, বা কিভাবে মেরেছে। তো পুরোটাই বলে আর কি। ও গাড়িতে ছিল তো, গাড়িতে করে কার, ওর সেই ফিয়াট কার, ফিয়াট কারে করে মানে দোকান থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পরে বাড়ির সামনে যখনই এসেছে, এসে যখনই নামতে লাগবে তখনই কিছু দুষ্কৃতী তাকে গুলি চালায় এবং তার মাথায় গুলি লেগে মারা যায়। হ্যাঁ। স্পটেই ডেট হয়ে যায়। তো তখন আহ তখন কি হয় বলতো, এই যে ইয়ান স্টিভেনসনের কথা বলেছিলাম, ডক্টর ইয়ান স্টিভেনসন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই তাদের সেটাই, হ্যাঁ। ঘটনা আছে। তখনও কিন্তু ডক্টর ইয়ান স্টিভেনসন বেঁচে ছিলেন। ওকে। হুম এই ঘটনা কিন্তু মিডিয়ার মাধ্যমে ডক্টর ইয়ান স্টিভেনসনের কাছে যায়। আমি যে তোমাদেরকে ঘটনাগুলো বলছি কালকে, মানে আমরা যে ভিডিওটা তৈরি করব, আমাদের বন্ধুরা কিন্তু এই ছবিগুলো দেখতে পাবে। তো ইয়ান স্টিভেনসন যে ছিলেন, ইয়ান স্টিভেনসন তখন বেঁচে ছিলেন। তখন দিল্লি ইউনিভার্সিটিতে তোমার সাইকিয়াট্রির উপরে গবেষণা করছিল, সাইকোলজির উপরে সরি। অ্যান্টোনিয়া মিলস নামের একজন মহিলা রিসার্চ স্কলার ছিলেন। তো তো এটা যখন স্টিভেনসনের কাছে খবর যায়, তখন স্টিভেনসন বলে অ্যান্টোনিয়া মিলসকে যে তুমি এই ব্যাপারটা খোঁজ নাও ভালো করে। তো অ্যান্টোনিয়া মিলস যায়, এবং যাওয়ার পরে সে তার এই তরুণের উপর বা সুরেশ ভার্মার উপরে পুরো একটা রিসার্চ পেপার সে তৈরি করে ফেলে। তার সাথে কথা বলে এবং সমস্ত কিছু সে বুঝতে পারে যে আসলেই সেটা পুনর্জন্ম। না হলে একটা ছেলে কি করে এত কিছু এত ডিটেলসে সব বলতে পারে। আগের জন্মে একদম তার একদম, ফিয়ার, হুম হুম হ্যাঁ আগের জন্মে তার ফিয়ার গাড়ি ছিল, সেটাও সে বলতে পারছে। কোথায় সে টাকা রেখে দিয়েছিল সেটাও সে বলতে পারছে, কিভাবে মৃত্যু হয়েছে সেটাও সে বলতে পারছে, সে তার ওয়াইফকে চিনতে পারছে, সে তার ছেলে মেয়েদেরকে চিনতে পারছে, সে তার বাবা মাকে চিনতে পারছে, আগের জন্মের বাবা মা তাকেও তারা সে চিনতে পারছিল। এবং আরো অনেক বাড়ির যে কাহিনী আর কি, বাড়ির যেগুলো কি তোমার অত্যন্ত পার্সোনাল কিছু বিষয়, সেগুলো সে বলতে পারছে। তো তো অ্যান্টনি মিলস এর উপরে পুরো মানে একটা রিসার্চ পেপার তৈরি করে। হুম তো এবার যেটা হয় দেখো, এবার এই সুরেশ ভার্মার যে মামলা, খুনের মামলা বা হত্যা মামলা, সেটা কিন্তু তোমার সেই আগ্রার এই কোর্টে ওঠে। এবং সুরেশ ভার্মার পক্ষে যারা আইনজীবী ছিলেন, তারা কি করে, যে সাক্ষী হিসেবে তরুণ সিংকে পেশ করে আদালতের সামনে। এটা হুম ভারতের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে কি আগের জন্মের ঘটনার সাক্ষী পরের জন্মের এক ব্যক্তি। আচ্ছা, পরে, হ্যাঁ। হ্যাঁ। তো সেখানে সেখানে শুধুমাত্র যে তোমার জজ সাহেব, বুঝতেই পারছো যে এ ধরনের ঘটনাকে তো সাধারণত বিশ্বাস করবে না, তাই না? তো ঠিক মতো এক্ষেত্রে ফুটেজ এই যে ঠিক মতো দেওয়া হয় না। হ্যাঁ অ্যান্টোনিয়া মিলস বা ইয়ান স্টিভেনসন, তাদের যে বললাম আমি ডক্টর ইয়ান স্টিভেনসন এবং তার যে ছাত্রী অ্যান্টোনিয়া মিলস, তিনি যে গবেষণা করছিলেন দিল্লি ইউনিভার্সিটি, তার যে রিসার্চ পেপার, সেটা তোমার সেই আদালতের সামনে পেশ করা হয়। এবং কি সেই রিসার্চ পেপার আদালত দেখে, পর্যালোচনা করে, এবং এই যে তরুণ সিং, হ্যাঁ তাকেও ভালো করে আর কি কি করে মানে পরীক্ষা নিরীক্ষা করে অ্যাকচুয়ালি সেটা সত্যি কিনা। তো দেখার পরে আদালত জিজ্ঞেস করে, জানতে চায় যে কিভাবে মৃত্যু হয়েছিল, তো বলে যে তার সাথেই ব্যবসা করতো,
হ্যাঁ, কিছু লোক, তারাই তাকে মারে এবং তার মাথায় গুলি লাগে। সেদিন বাড়ি ফিরছিল দোকান থেকে, তো সেই গাড়িতেই গুলি করে দেয় এবং গাড়ির ভিতরেই তার মাথায় গুলি লেগে সে মারা যায়। তো এই ঘটনার সাক্ষী হিসেবে আদালত কিন্তু তরুণ সেনের যে তোমার কথাগুলো সেগুলোকে কিন্তু নিয়ে নেয়, আই মিন একসেপ্ট করে, এবং যারা দোষী ছিল তাদেরকে শাস্তি দেয়। এটা ভারতের ইতিহাসে প্রথম। এখন যদি একদম। আপনার, হ্যাঁ, একদম প্রথম। তো এইটা উম, বলতে গেলে কি বলবো, তোমরা যদি কেউ গুগলে সার্চ করো সুরেশ ভার্মা মার্ডার কেস বা তরুণ সিং সুরেশ ভার্মা আহ, মানে পুনর্জন্মের কাহিনী এরকম লিখে যদি সার্চ করো, গুগলেও পাবে, অসংখ্য ইউটিউবেও তোমরা পেয়ে যাবে। হুম, অনেক ভিডিও এর উপরে। তো এটাই হলো পুরো ঘটনা। এখন যেটা কথা বলার ছিল, হ্যাঁ, তরুণ সিং সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও তো বলতে পারো। মানে তরুণ সিং এর মানে, আচ্ছা স্যার, এই যে আপনি বললেন তরুণ সিং সম্বন্ধে, আমি যদি একটু জানতে চাই যে তরুণ সিং কি এখনো বেঁচে আছে বা তরুণ সিং কোথায় আছে? তরুণ সিং 1983 সালে জন্ম নিয়েছে, এখনো বেঁচে রয়েছে, স্বাভাবিক ব্যাপার। 1983 সাল মানে খুব বেশি দিন আগে নয়, ঠিক আছে? 40 বছর বয়স এখন। হুম। 2023 ছিল যে 40-41 বছর বয়স। তো সে এখনো বেঁচে রয়েছে এবং সে বর্তমানে, সে কিন্তু নিজে খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, খুব ভালো লেখাপড়া করেছে। হুম, এমএ ডিগ্রি কমপ্লিট করেছে, পিএইচডি কমপ্লিট করেছে। এখন সে প্রফেসর হিসেবে রয়েছে দিল্লির, সরি, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সে আচ্ছা একজন উনি কি, আচ্ছা আচ্ছা, উনি কি কোনো প্রফেসর? হ্যাঁ, উনি এখন আচ্ছা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, শুধু কোনো কলেজ টলেজ নয়, ইউনিভার্সিটির প্রফেসর উনি। আচ্ছা, হুম, কোন, আচ্ছা আচ্ছা, বিএইচইউ এর, বিএইচইউ এর বুঝলাম অধ্যাপক। বুঝলাম। হুম। আপনি যে এই যে গল্প করছিলেন যে ওই যে বাচ্চাটা জন্মেছিল, ওর এখানে একটা দাগ ছিল। হুম। কিছু কিছু বাচ্চার এরকম বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় দাগ থাকে। এই যে জন্ম দাগগুলো, এগুলো কি তার আগের জন্মের কোনো ইঙ্গিত কিছু দিয়ে থাকে, যে তার আগের জন্মে কিছু হয়েছিল? আহ, যদি ধর্মীয় দিক থেকে দেখো, আমাদের ধর্মীয় দিক থেকে দেখতে গেলে আমাদের ধর্মে কিন্তু বলা রয়েছে যে আগের জন্মের কিছুটা ফল আমাদের এই এই জন্মেও কি ভোগ করতে হয়। আগের জন্মের কর্মফল। আগের জন্মে যদি তোমার কি হয়, আগের জন্মে যদি আমি ভালো কাজ করি তাহলে এই জন্মে আমি কি পাবো, একটা ভালো ভালো জায়গায় আমার জন্ম হবে, ঠিক আছে? এর সাথে সাথে কি হয়, আগের জন্মের কিছু দুঃখ বা কিছু কষ্ট বা কিছু পীড়া, সেটা আমাদের ভিতরে এই জন্ম কি হতে পারে, থাকতে পারে। তো এবং কি, এই যে জন্ম দাগের কথা বললে, হ্যাঁ, আমাদের আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী কিন্তু এটার বিলিভ রয়েছে, যে জন্ম দাগ হলো আগের জন্মের কিছু নিশানা হয়তো বহন করে। আর ইয়ান স্টিভেনসন, ডক্টর ইয়ান স্টিভেনসন তার গবেষণায় দেখেছে, উনি প্রায় 1000-এর উপরে কেস গবেষণা করেছেন এবং তিনি কিন্তু এই মার্ক, এই মানে বার্থ মার্ক যেটাকে বলা হয়, জন্ম চিহ্ন, মানে জন্মের যে দাগ, হ্যাঁ। জন্মের দাগ নিয়ে কিন্তু তিনি বলেছেন তার তার গবেষণাপত্রে যে জন্মের সময় যদি বাচ্চাদের গায়ে সেটা দাগ থাকে, সেটা হয়তো বা তার আগের জন্মের কোনো চিহ্ন। আগের জন্ম হয়তো তার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু হয়েছিল, সেই দাগ নিয়ে সে হয়তো এই জন্মে আবার জন্মগ্রহণ করেছে। সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি বলতে গেলে আমাদের ডক্টর স্টিভেনসন, একজন হুম। সাইকিয়াট্রিক, তিনি কিন্তু বলেছেন এই ব্যাপারে, গবেষণা করেই বলেছেন। একটা যেটা বোঝাচ্ছিল যে এই যে পুনর্জন্মের যে কথাগুলো মনে ওঠে, মানে আগের জন্মের যে কথাগুলো মনে ওঠে, সেগুলো কি মানে মনে একদম করেন। বাচ্চাবেলায়? হ্যাঁ, মনে পড়ে যাদের, তারা কি একদম বাচ্চাবেলাতে মনে পড়ে যে কথা বলা স্টার্ট করলো সেরকম, না একটু বড় হওয়ার পরে মনে ওঠে? কোন টাইমে ঠিক ইয়ে হয়? দেখো, ইয়েন স্টিভেনসন কিন্তু তার গবেষণায় বলে গেছেন, বা তার যে আহ, গবেষণাপত্র, সেখানে কিন্তু অনেক তিনি কেস দেখেছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই, যখন বাচ্চারা যখন ছোট থাকে বাচ্চাগুলো, হ্যাঁ, তখনই কিন্তু তারা এই কথাগুলো মেইনলি কথা বলার যখন শেখে, তারপরে তারা কিন্তু বলতে থাকে আগেকার জন্মের কথা। শুধু ইন্ডিয়ার কেস নয়, তিনি অনেক অনেক দেশের অনেক কেস তিনি দেখেছেন, ম্যাক্সিমাম মানে ক্ষেত্রেই তাই, বাচ্চারাই কিন্তু এসব বলতে শুরু করে। হ্যাঁ, কি ধরনের প্রশ্ন হতে পারে, বাচ্চারা কিরকম ধরনের কথা বলতে পারে সেটাও আমি বলতে পারি। ওনার যে গবেষণাপত্র সেটা নিয়ে আমি একটু স্টাডি করেছি। তাতে করে উনি বলেছেন, এমন বাচ্চা যদি এরকম কখনো বলে নিজের মাকে, তুমি আমার মা নও, ছোট বাচ্চা, মনে করো 2 বছরের বাচ্চা যদি বলে কখনো তুমি আমার মা নও, হুম, তারপরে এই ধরনের প্রশ্ন করতে পারে, এটা আমার বাড়ি না, আমার বাড়ি তো আরো বড়, বা আমার বাড়ি তো আরো ছোট। এটা কিন্তু তরুণ সিংও করতো। তরুণ সিং কিন্তু তার বাবা মাকে বলতো, এই তুমি ফাটা কাপড় পরে আছো, তুমি জানো আমার কত টাকা, আমার আমার কত টাকা।
আর তোমরা ফাটা কাপড় পরে রয়েছো, ছেঁড়া কাপড় পরে রয়েছো। হ্যাঁ, এটা কিন্তু তরুণ বলতো, স্টিভেনসন কিন্তু তার গবেষণাপত্রে বলে গেছে যে এরকম হয়তো বলতে পারে সে যে এটা আমার বাড়ি না, আমার বাড়ি আরো বড়, বা আমার বাড়ি আরো ছোট, তুমি আমার মা নও, তুমি আমার বাবা নও, তুমি আমার ভাই নও, হ্যাঁ আমার বউ রয়েছে বা আমার ওয়াইফ রয়েছে, হ্যাঁ আমার ছেলে মেয়ে রয়েছে, এরকম কথা যদি কোনো বাচ্চার মুখে কখনো শোনো, মানে শোনা যায়, হ্যাঁ তাহলে বুঝতে হবে যে সে হয়তো তার পুনর্জন্মের কথা বলছে বা তার মনে পড়ছে। এটা কিন্তু আমি বলছি না, ডক্টর স্টিভেনসনের যে গবেষণা সেখান থেকে আমি গবেষণাপত্র থেকে যা মত যাচ্ছে। অনুসারে, হ্যাঁ হ্যাঁ। তার সেই গবেষণাপত্রের তিনি যেটা ফাইন্ড করেছেন অনেকগুলো কেস স্টাডি করে, সেটা তিনি যেটা ফল পেয়েছেন সেটার কথাই আমি বলছি আর কি। হুম। আপনারা কি পুনর্জন্ম নিয়ে বিশ্বাস করেন? সেই নিয়ে কিন্তু কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর আজকের যে বিষয়টা হলো, আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, তারা হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আজকের মতো টপিক আমাদের পুনর্জন্ম শেষ হয়ে গেল। নেক্সট পার্টটা আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আগামী নতুন পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে।